নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, বললেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের প্রতিশ্রুতি। চট্টগ্রাম ৯ আসনে জামায়াত প্রার্থী ফজলুল হকের আপিল নামঞ্জুর, দ্বৈত নাগরিকত্বই কারণ, আদালতে যাওয়ার ঘোষণা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তৃতীয় দিনের আপিল শুনানি। নির্বাচনী ডামাডোলের মধ্যে জাল টাকার বিস্তার নিয়ে চিন্তা, মূল্যস্ফীতির লাগাম টেনে অর্থনীতিতে গতি আনার চেষ্টাও ব্যর্থ হওয়ার শঙ্কা, নজরদারি বাড়ানোর তাগিদ। ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস কিনতে পারছি না, বর্তমানে 2500 টাকা আমরা গ্যাস পাচ্ছি না। এটা দেখার তো কেউ না। রান্নাঘর থেকে ফিলিং স্টেশন, মিলছে না চাহিদার অর্ধেক এলপিজিও। ঋণপত্র খোলা ও আমদানি জটিলতায় নজিরবিহীন সংকট, আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। সরকার বিরোধী আন্দোলনে ইরানে নিহতের সংখ্যা ছাড়ালো 500। ইউরোপে পাল্টাপাল্টি বিক্ষোভ, হামলার হুমকির পর আলোচনার প্রস্তাব তেহরানের, দাবি ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীবাড়ি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি, শিগগিরই এর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্রিকেটারকে অপমান করা দেশকে অপমান করার শামিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এছাড়া বিএনপি ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে তিস্তা ও পদ্মা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে এই নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে। আরও আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকেই অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। একটা দেশের যে বলে মিউচুয়াল রেসপেক্ট, আপনার পারস্পরিক যে আপনার সম্মান, সেটা রেখে সব রকমই আমার দাবি আমি আদায় করার চেষ্টা করব। সরকার ও বিরোধী দল উভয়ের ওপরই শ্রমিক অধিকার নিশ্চিতের দায়িত্ব বর্তাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এক আলোচনায় মন্তব্য করেন তিনি। শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলির উপস্থাপিত হয়েছে শ্রমিক ইস্তাহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাব। আবার আমি বলছি যে কেউ হয়তো এটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন, কেউ হয়তো সেই বাস্তবায়নে সহযোগিতা কিংবা চাপ সৃষ্টির অধিকার পাবেন। যে অবস্থানেই থাকবেন, আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতাই চাই। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াওয়েন। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় চীনের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন ডক্টর লিউ ইউইন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ও জামায়াত আমির দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন তারা। সাক্ষাৎকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ডক্টর জুবায়ের আহমেদ, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহমুদুল হাসান। চট্টগ্রাম ৯ আসনে জামায়াত প্রার্থী AKM ফজলুল হক এবং নাটোর ২ আসনের এনসিপি প্রার্থী GAA মুবিনের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর চলছে শুনানি।
তৃতীয় দিনের শুনানিতে এখন পর্যন্ত 22টি আপিলের বিপরীতে প্রার্থিতা ফিরে পেয়েছেন 13 জন। তবে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় আপিল নামঞ্জুর করেছে ইসি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে, সেজন্য অ্যাপিলেও তারা যেহেতু সিএলএন নাই সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু আমার জানা মতে এই শুধু অ্যাপ্লাই করে বিএনপির অনেক প্রার্থীকে তারা বৈধতা দিছে। আমার মনোনয়ন যে বাধ্যবাধকতা ছিল শতকরা 1 ভাগ সমর্থকে, তার মধ্যে 9 জনকে সঠিক পাওয়া যায়, 1 জনকে পাওয়া যায়নি। সেই আমার আপিল আজকে বৈধ হয়েছে। 10ম ব্যক্তিকে হাজিরও করেছিলাম, কিন্তু তারা আমলে নেননি। এটা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমরা উদারতা প্রত্যাশা করছিলাম, কিন্তু দেয় নেই। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কুমু, আপিলের তৃতীয় দিন চলছে, যদিও এখন চা বিরতি চলছে। ইতোমধ্যে সকাল থেকে এখন পর্যন্ত 22 জনের আপিল শুনানি হয়েছে এবং এই শুনানিতে 13 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে এর মধ্যে কিন্তু নামঞ্জুরও করেছে, অর্থাৎ প্রার্থিতা ফিরে পাননি এইরকম 7 জনের সংখ্যা রয়েছে। এর মধ্যে রয়েছে জামাত এবং এনসিপির প্রার্থীও। আমরা যদি দেখি যে গত 3 দিন ধরে যে শুনানি চলছে, সেই শুনানিতে প্রায় আমরা দেখেছি যে যাচাই বাছাই শেষে জামায়াতের 9 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা, এবং তারা কিন্তু সকলেই আপিল করেছে। আপিল করার পরে এই টানা 3 দিনে আমরা দেখেছি যে 3 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও রয়েছেন। এবং আজকে আমরা দেখলাম যে চট্টগ্রাম 9 আসনের AKM ফজলুল হক তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। সেখানে তিনি দ্বৈত নাগরিকত্বের যে কাগজপত্র সেটি দেখাতে ব্যর্থ হয়েছেন, যে তিনি দ্বৈত নাগরিকত্ব না। নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে। তিনি বলেছেন যে তিনি আসলে এখানে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকছেন না, নিরপেক্ষতা হারাচ্ছেন এবং উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও তিনি জানিয়েছেন প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে। একই সাথে দেখেছি গত 3 দিনে জাতীয় পার্টির যে 22 জনের মতো প্রার্থী তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তাদের প্রার্থিতা হারিয়েছেন, মানে অবৈধ হিসেবে ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তারা। সেখানে তারা সকলেই আপিল করেছেন। এখানে এর মধ্যে কিন্তু যদিও তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন, অনেকের অবৈধ হচ্ছেন, তবে সকলেরই একটাই এখানে বিষয় যে নির্বাচন কমিশন প্রথম দিন নিরপেক্ষতা দেখালেও তারপরে এসে কিন্তু তারা নিরপেক্ষ জায়গায় নেই। সকল দলের জন্য সমান সুযোগ যখন শুনানিতে এসে নিশ্চিত করতে পারছে না, সেখানে ভোটের মাঠে সকল দলের জন্য সমান সুযোগ বা সকল প্রার্থীর জন্য সমান সুযোগ কী করে নিশ্চিত করবে সে নিয়ে তাদের সংশয় রয়েছে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ যেন হয় সেই দাবিটি করে আসছেন তারা সকল দল এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রেও। তারা বলছেন কিছুক্ষণ পরে আবারও চলবে এবং আজকে 70 জনের শুনানি নেবে নির্বাচন কমিশন। আসলে মূলত নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত আমার কাছে ছিল এই সেই সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে। একদিকে নির্বাচনের ব্যস্ততা, অন্যদিকে জাল টাকার কালো হাত পড়েছে গ্রামগঞ্জ থেকে বন্দরে। এ অবস্থায় ভোগান্তি ও ঝুঁকি এড়াতে একদিকে ডিজিটাল লেনদেনে উৎসাহী করছে বাংলাদেশ ব্যাংক, অন্যদিকে MFS-এ নজরদারি বাড়ানোর তাগিদ আইন শৃঙ্খলা বাহিনীর। তবে শুধু সীমান্ত নয়, দেশের অভ্যন্তরেও নজরদারি না বাড়ালে দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা অর্থনীতি বিশ্লেষকের। সেলিয়া সুলতানা রিপোর্ট। গত 23 ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হোমতাবাদ থেকে বাংলাদেশি 2 টাকার 60,000 নতুন নোট উদ্ধার করে দেশটির কাস্টমস বিভাগ। অক্টোবরে চট্টগ্রামের 20 কোটি টাকা ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে 1 কোটি টাকার জাল টাকা ছাড়াও ডলার, ইউরো সহ বিপুল পরিমাণ বৈদেশিক জাল মুদ্রা আটক হয়। সম্প্রতি যশোরের কেশবপুর থেকে উদ্ধার করা হয় জাল টাকা। শেরপুরের পোস্ট অফিস থেকেও গ্রাহককে জাল টাকা সরবরাহের ঘটনা ঘটে। ফলে গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়া জাল টাকা এবার জাতীয় অর্থনীতিতেও মাথা ব্যথার কারণ। 2 লক্ষ কোটি টাকা যদি দেশের ভিতরে প্রবেশ করতে হয়, যদি কেউ চায় যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা, সেক্ষেত্রে আমি নোট ছাড়লাম, কিন্তু আমি আবার সেই নোটটা দিলাম জাল নোট।
মানে দুইটা অপকর্ম আমি একসাথে সাধিত করলাম। আমরা বড় ধরনের একটা মিটিং করেছিলাম, আপনারা জানেন, ডিজিএফআই, এনএসআই, সিআইডি সবাইকে নিয়ে। এদিকে গত 23 ডিসেম্বর ভোটারদের কেন্দ্রে আসা বন্ধে টাকা ছড়ানো হতে পারে বলে আশঙ্কা করে নির্বাচন কমিশনকে জানায় মাঠ প্রশাসন পুলিশ। এছাড়া ভোটের আগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে অবৈধ লেনদেন ঠেকাতে কঠোর নজরদারির সুপারিশ করে আইনশৃঙ্খলা বাহিনী। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ঝুঁকি না, কারণ এটা তো আমাদের একটা প্রচলিত ট্রানজাকশনের একটা মিডিয়া। তারপরে যদি মনে করেন সন্দেহজনক লেনদেনের বিষয় থাকে, সেক্ষেত্রে যদি নির্বাচনের সাথে কোনো বিস্তারের থাকে, সেটা তো যাচাই করার সুযোগ আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে। বিশ্লেষকদের মতে সবার দৃষ্টি নির্বাচনের দিকে, ফলে শুধু সীমান্তে নয়, জাল টাকা ধরায় অভ্যন্তরেও নজরদারি বাড়াতে হবে। যেহেতু আমরা দীর্ঘ সময় পরে অনেক প্রভাবশালী লোকজনকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে দেখেছি, তারা কিন্তু বসে নেই। তারা তাদের জায়গা থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করবে, যে কোনো জায়গায় হোক একটা যদি ইনস্ট্যাবিলিটি করতে পারে, দিন শেষে কিন্তু এটা তাদের সাকসেস। একটা জিনিস দেখার জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু ইউনিট আমাদের সরকারের আছে। লিড টাইম বাংলাদেশে যে এটা অনেক বেশি সময় লেগে যায়, সেটা কীভাবে কমানো যায়, প্রভাব পড়ার আগেই যদি আমরা ডিটেক্ট করে ফেলতে পারি। জাল টাকার ভোগান্তি কমাতে, ক্ষতি এড়াতে বড় অঙ্কের অর্থ ডিজিটালে লেনদেনের পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। তেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চাহিদার অর্ধেক এলপিজিও মিলছে না বাজারে। তীব্র সংকটের পাশাপাশি থামছে না দাম নিয়ে নৈরাজ্য। খাত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ঋণপত্র খোলা সংক্রান্ত জটিলতায় কয়েকটি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ, আবার কিছু কোম্পানি আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সরকারের অনুমতি না পাওয়ায় বাড়ছে সংকট। তবে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা আমদানিকারকদের। খলিলুর রহমানের ছবিতে ফারুক ভাইয়ের রবিনের রিপোর্ট। 3200 টাকার সিলিন্ডার 5000 টাকা বিক্রি হচ্ছে, এরপরে দিচ্ছে না। দোকান খালি হয়ে রয়েছে, কিন্তু আমি তো মাল পাচ্ছি না। কোম্পানির কোনো ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস কিনতে পাচ্ছি না। এলপি গ্যাস নেই, রাজধানীর অনেক দোকানে সাঁটানো এমন নোটিশ। সংকটের মধ্যে দাম নিয়েও চলছে নৈরাজ্য। সিলিন্ডার কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে, এরপরও পাওয়া যাচ্ছে না সব জায়গায়। বিভিন্ন দোকানে ঘুরতেছি, বিভিন্ন জায়গায় কল দিচ্ছি, কোনো জায়গাতে আসলে কোনো রেসপন্স পাইতেছি না। 400 টাকা সরকারি রেট, এখন বর্তমানে 2500 টাকা আমরা গ্যাস পাচ্ছি না। এখন কেন এত দাম বাড়তেছে? এখন এটা দেখার তো কেউ নেই। আমার এখানে যা বোতল পিছনে দেখতেছেন সবগুলি খালি বোতল, এজন্য আমি এটা টানাইতে বাধ্য হয়েছি। কেবল বাসাবাড়িতে রান্নাবান্নাই নয়, সংকটের প্রভাব এলপিজি বা অটোগ্যাস নির্ভর পরিবহন খাতেও। কোনো স্টেশন বন্ধ, আবার কোনোটিতে যানবাহনের দীর্ঘ সারি। 1 ঘন্টা ধরে ঘুরতেছি, এলপিজির দাম বাড়ানোর পর থেকে এরকম চলতেছে। দোকানে যেন আগে লাইন থেকে আউট করে দেয়, ব্যারিকেড দিয়ে রাখছে, কোনো গ্যাস নাই, বন্ধ। দেশে এলপি গ্যাসের মাসিক চাহিদা ধরা হয় 1,20,000 থেকে 1.5 লাখ মেট্রিক টন। ব্যবসায়ী সমিতির তথ্য মতে বর্তমানে মিলছে চাহিদার মাত্র 40% এলপি গ্যাস। 5.5 কোটি সিলিন্ডারের বিপরীতে রিফিল হচ্ছে 1.25 কোটি। আর যানবাহনে মাসিক 15,000 মেট্রিক টন চাহিদার জায়গায় পাওয়া যাচ্ছে 4 থেকে 5,000 মেট্রিক টন এলপিজি। কিন্তু নজিরবিহীন এই সংকটের নেপথ্যে কি কারণ? এলপিজি খাত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈশ্বিক পরিস্থিতি, মার্কিন নিষেধাজ্ঞা থাকায় জাহাজ সংকট, ঋণপত্র খোলা সংক্রান্ত জটিলতায় বেশ কিছু কোম্পানির উৎপাদন বন্ধ, আবার কয়েকটি কোম্পানি আমদানি বাড়ানোর আবেদন করলেও জ্বালানি বিভাগ অনুমতি দিতে দেরি করায় এ পরিস্থিতি। আমাদের মোট 28টা লাইসেন্সি কোম্পানি ছিল এলপিজিতে। এর ভিতরে 7-8টা কোম্পানি ইম্পোর্ট করতে পারতো রেগুলারলি, আর বাকি 20টার উপরে কোম্পানি ইম্পোর্ট করতে পারতো না। ফলে এখানে একটা চ্যালেঞ্জ ছিল। তবে এখন যদি বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসে, তাহলে সবাই ইম্পোর্ট করতে পারলে আমাদের কাছে সারপ্লাস এলপিজি থাকবে বলে আমার বিশ্বাস। তবে তীব্র সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের কিছু নীতিগত সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা এলপি গ্যাস আমদানিকারকদের। দোকান ভর্তি সিলিন্ডার থাকলেও তার কোনোটিতে নেই গ্যাস, যা বলে দিচ্ছে সংকটের তীব্রতা। আর এর মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে বিভিন্ন পক্ষ আশ্বস্ত করলেও বাস্তবতা এখনও ভিন্ন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও কার্যত কোনো অগ্রগতি নেই বললেই চলে। তার উপর নতুন সংকট, মিয়ানমার সীমান্তে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। রাখাইনের সংঘাতে ছোড়া মর্টার শেল ও গুলির আঘাতে প্রায় হতাহত হচ্ছেন সীমান্তের বাংলাদেশি নাগরিকরা। এ অবস্থায় সামরিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের।
রোববার সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয় শিশুসহ 2 বাংলাদেশি। এর মধ্যে জীবন শঙ্কায় গুলিবিদ্ধ শিশুটি। এর আগেও নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম সহ সীমান্ত এলাকাগুলোতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের ভেতরে পড়ার ঘটনা ঘটেছে। আরাকান আর্মি, নাহে তামাদো, তাদের ফায়ারিং এবং সেখানে মানুষ জখম হয়েছে, মারাও গেছে, এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। তার সাথে যেটা এখন আরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে গ্লোবাল যে ফান্ড, যেই রিসোর্স দেওয়া হতো সেটাও কমে আসছে। তো এটা একটা চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবাসন থমকে থাকা কিংবা মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সীমান্তে মর্টার গুলিতে বাংলাদেশিদের হতাহতের ঘটনায় কূটনৈতিক সমাধানে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। একটা দুর্বলতা আমাদের কূটনীতির, সেটা হলো ওই সবসময় আমরা ট্র্যাক 1-এর মধ্যেই রাখি, যেটা হয়, এবং ট্র্যাক 1 আবার সবসময় কৃতিত্ব নিতে চায়। আমরা সামরিক কূটনীতি ব্যবহার করতে পারিনি, সেটাও একটা বিশাল দুর্বলতা। আমরা ভালো করেই জানি ওপাশে হলো সামরিক বাহিনী হলো ক্ষমতায় রাখে, বিশেষ করে তামাদর কথা যদি বলি, আবার আরাকান আর্মি যদি বলি, ওটাও তো সামরিক কাঠামো। বিশ্লেষকরা বলছেন আগামীতে নির্বাচিত সরকারের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে রোহিঙ্গা সংকট ও মিয়ানমার ইস্যু। নির্বাচিত সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে। সেখানে গোলাগুলির ঘটনায় এই আতঙ্কে আছেন টেকনাফের বাসিন্দারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার টেকনাফের ওয়াইখং এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারের টেকনাফের যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় গতকালকে যে উত্তেজনা বিরাজ করেছিল আজকে কিছুটা আসলে স্বাভাবিক আমরা লক্ষ্য করছি। সীমান্তে নাপ নদী থেকে শুরু করে হোয়াইকং পর্যন্ত যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে মানে আতঙ্ক বহর করেছে। এখানে অনেকটাই শুনশান নীরবতা। পুরো নাপ নদী জুড়ে যেখানে জেলেরা ঠিক মধ্যে মাছ শিকার করতেন নাপ নদীর, কিন্তু এখন দেখা যাচ্ছে একদম বাংলাদেশ অভ্যন্তরের কাছাকাছি এলাকায় কয়েকজন মাত্র মাছ শিকার করছে। বাকিরা সবাই যেহেতু আতঙ্ক বিরাজ করছে সেক্ষেত্রে মাছ শিকার করছে না। অপরদিকে আমরা লক্ষ্য করেছি বিজিবির যে অবস্থান, একদিকে বেড়িবাঁধ থেকে শুরু করে যে নাপ নদী রয়েছে, নাপ নদীতেও তারা টহল দিয়ে যাচ্ছে। যেভাবে আসলে পরিস্থিতি গতকালকে অনেকটাই উত্তেজনা বিরাজ করেছিল, আজকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সীমান্তে শুনশান নীরবতা। গতকালকে যে গোলাগুলি হয়েছে, আজকে গোলাগুলির কোনো শব্দ শুনেনি স্থানীয় বাসিন্দারা, সেটি বলছে। তবে কক্সবাজার যে টেকনাফ সড়কটি রয়েছে সেই সড়কের দুপাশে বেলা 11টার দিকে মানববন্ধন করেছে হোয়াইকং ইউনিয়নের যারা স্থানীয় বাসিন্দা রয়েছে। কয়েক হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসেন এবং রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা মানববন্ধন করেন এবং বিক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন এই যে 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত বাংলাদেশে যে শিশু আহত হয়েছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রামে, তাকে উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি এবং দ্রুত তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য তারা বিক্ষোভ করেছেন এবং এটি যদি খুব শীঘ্রই তার উন্নত চিকিৎসা ব্যবস্থা না করা হয় তাহলে আরও কঠোর আন্দোলন করা হবে, সেই বিষয়টি বলেছে। তবে তারা যে বিষয়টি বলছে নিরাপত্তা, তারা সীমান্তে যারা বাসিন্দা রয়েছে তারা যেহেতু আতঙ্ক বিরাজ করছে, তারা যেহেতু মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনায় ঝুঁকিতে রয়েছে, তারা সেই ঝুঁকি যাতে সীমান্ত সুরক্ষিত করা হয় এবং নিরাপদে তারা জীবনযাপন করতে পারে, জীবিকার নিশ্চয়তার দাবিতে তারা এই আন্দোলন করেছে। তবে এখন পর্যন্ত সর্বশেষ পুলিশ যে তথ্যটি জানিয়েছে, গতকাল 53 জন ছিল, আজকে এই পর্যন্ত 57 জনকে আটক করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম টেকনাফে। দিনাজপুরে ঊর্ধ্বমুখী চালের দাম প্রকারভেদে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। চালের দামের ঊর্ধ্বগতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। 2 থেকে 3 টাকা বেড়ে বিয়ার 28 চালের কেজি বিক্রি হচ্ছে 58 থেকে 62 টাকা। এছাড়া বিয়ার 29 56 থেকে 60 টাকা, সুমন স্বর্ণ 48 টাকা, গুটি স্বর্ণ 47 টাকা, মিনিকেট 75 টাকা, নাজির শাইল 85 টাকা, জিরা কাটারি 115 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকদের কারসাজিকে দুষছেন বিক্রেতারা। এরকম করে দাম বাড়লে আমরা কিনবো কিভাবে? আমরা কিনতে পারতেছি না। সপ্তাহের ব্যবধানে চিকন চাল আর কি 28-29 মিনিকেট 2 থেকে 3 টাকা বেশি, আর সবচেয়ে বেশি বাড়ছে হলো চিকন সুগন্ধি চালটা। রপ্তানি হওয়ার কারণে ওটা প্রতি কেজিতে আপনার 8 থেকে 10 টাকা বেশি। বর্তমানে মিল থেকে বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণে আমাদের বেশি দামে বেচতে হচ্ছে।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজ বাসায় স্কুল ছাত্রী ফাতেমা আক্তার নীলিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মী মিলন মল্লিককে গ্রেফতার করেছে র্যাব। সকালে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিলন মল্লিক জানিয়েছেন, নীলিকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিলে রাজি হয়নি সে। এর জেরেই ঘটে হত্যাকাণ্ড। নৃশংস হত্যাকাণ্ডের সত্যতা উদ্ঘাটনে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্তের কথা জানিয়েছে র্যাব। শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রীর নিজ বাসা থেকে নীলির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন পরিবারের অন্য সদস্যরা গ্রামের বাড়িতে ছিলেন। নীলিকে নিয়ে বাসায় ছিলেন তার বোন শোভা। দুপুরে জিমে যান শোভা, পরে বাসায় ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে নীলি। ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ গেছে এক কলেজ ছাত্রের। রোববার রাতে মহেশপুরের বগাপাড়া গ্রাম থেকে নাটিমা বাজারে যাচ্ছিলেন রাকিবুল হাসান আজাদ। পথে হিদের গাড়ি মাঠ সংলগ্ন বরফকলের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। এক পর্যায়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে 5 শতাধিক নিহতের দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। হামলার হুমকির পর তেহরান আলোচনার প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে শত শত মানুষ নিহতের ঘটনায় প্রতিবাদে বিভিন্ন দেশ এখন উত্তাল। রোববার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেন ইরানিরা। তীব্র শীত উপেক্ষা করে শত শত ইরানি জড়ো হন। নিজ দেশের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে ইরানি আমেরিকানরা স্বাধীনতা, মানবাধিকার এবং জবাবদিহিতার দাবি জানান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে সহায়তার ঘোষণা দিয়েছেন। মার্কিন 2 কর্মকর্তা CNN-কে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে প্রশাসন ও সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। এদিকে ইরানে চলমান আন্দোলনের সমর্থনে বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস ও ইস্তাম্বুলে। রোববার লন্ডনে ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভটি শুরু হলেও পরে তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে স্থানান্তরিত হয়। সেখানে হাজারো বিক্ষোভকারী অংশ নেন। 10 ডাউনিং স্ট্রিটের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারীরা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবি জানান। ফ্রান্সের প্যারিসে ইরানিদের সমর্থনে জড়ো হন 2000-এর বেশি মানুষ। তাদের অনেকের হাতেই ছিল 1979 সালের আগের ইরানের পতাকা। তারা সরকার পতনের সমর্থনে বিক্ষোভে স্লোগান দেন। বলেন, ইরানের জনগণই শুধু নয়, বিভিন্ন দেশে বসবাসকারী ইরানিরাও দেশটির বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে। ইউরোপের বৃহৎ মুসলিম দেশ তুরস্কের ইস্তাম্বুলেও ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। প্রচন্ড বৃষ্টির মধ্যে ইরানি কনসুলেটের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের অনেকের মুখে আঁকা ছিল ইরানের পতাকা এবং লাল রঙের অশ্রু। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ইরান সরকারকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভ সহিংসতায় এখন পর্যন্ত 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এদিকে ইরানে যে কোনো সময় হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস। তবে হামলা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। শেয়ার করা ছবিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নাম দেখা যায়। এটিকে উইকিপিডিয়ার একটি সম্পাদিত অংশ বলে মনে করা হচ্ছে। ছবিটিতে 2026 সালের জানুয়ারি থেকে ট্রাম্পকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এতে ট্রাম্পের রাজনৈতিক ইতিহাসের বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের 45তম ও 47তম প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়। ট্রাম্প সবশেষ 2025 সালের 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলেও উল্লেখ ছিল ছবিতে। রোমাঞ্চকর ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড 16তম শিরোপা জিতল বার্সেলোনা। জেদ্দায় চিরপ্রতিদ্বন্দ্বীদের 3-2 গোলের ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি। এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বার্সার কাছে হারল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেন বার্সার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনিয়া। লড়াইটা যখন এল ক্লাসিকো, সেখানে মাঠের উত্তাপ ছড়াবে, হবে আক্রমণ প্রতি আক্রমণ। তবে জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে প্রথমার্ধের যোগ করা সময়ে যা হয়েছে তা অবিশ্বাস্য। হার মানাবে যে কোনো থ্রিলার মুভির সবচেয়ে আকর্ষণীয় অংশকে।
তবে জেদ্দায় ম্যাচের প্রথম 30 মিনিট ছিল ঝড় শুরু হওয়ার আগের নিস্তব্ধতা। বল দখল নিয়ে বারবার আক্রমণে গেছে বার্সেলোনা, রক্ষণ সামলে 2-1টি চেষ্টা চালায় রিয়ালও। 35 মিনিটে গোলের নিশ্চিত সুযোগ হাতছাড়া করা রাফিনিয়া প্রায়শ্চিত্ত করেন ঠিক 1 মিনিট পরেই। এরপরই শুরু হয় ম্যাচের মূল নাটক। 1 গোলের লিড নিয়ে যখন বিরতিতে যাওয়ার প্রহর গুনছে বার্সা, তখনই শুরু হয় ভিনি তাণ্ডব। ওয়ান ম্যান শোতে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। সেই গোলের রেশ কাটতে না কাটতে আবারও গোল। পেদ্রির ম্যাজিক্যাল পাস, সেখান থেকে লেভানডস্কির ক্লিনিক্যাল ফিনিশিং, চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না থিবো কর্তুয়ার। তবে এর মিনিট 2 পরে বার্সার আনন্দ ম্লান করে দেন গঞ্জালো গার্সিয়া। গোল লাইনে রাফিনিয়া ক্লিয়ার করলেও বল জালে জড়ান গার্সিয়া। 2-2 গোলের সমতায় বাজে প্রথমার্ধের বাঁশি। দ্বিতীয়ার্ধে শরীফে ফেরে রিয়াল, বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ভিনি রদ্রিগোরা। এরপরে আসে সেই মুহূর্ত, রিয়ালের ডিবক্সের বাইরে রাফিনিয়ার শট। অ্যাসেন্সিওর পায়ে লেগে গতি পরিবর্তন করে জাল খুঁজে নেয় বল। আবারও ম্যাচের চালকের আসনে বার্সেলোনা। দলকে ম্যাচে ফেরাতে দৃশ্যপটে হাজির কিলিয়ান এমবাপে, তবে ফরাসি তারকাও ব্যর্থ। যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা অধিনায়ক ফ্র্যাঙ্কি ডি ইয়ং। 10 জনের দল নিয়েও লড়াই চালিয়ে যায় হ্যান্সি ফ্লিক বাহিনী। তাতেই টানা দ্বিতীয়বারের সঙ্গে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড শিরোপা জেতে ফুটবল ক্লাব বার্সেলোনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, বললেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের প্রতিশ্রুতি। চট্টগ্রাম 9 আসনে জামায়াত প্রার্থী ফজলুল হকের আপিল নামঞ্জুর। দ্বৈত নাগরিকত্বের কারণ, আদালতে যাওয়ার ঘোষণা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 3য় দিনের আপিল শুনানি। এবং নির্বাচনী ডামাডোলের মধ্যে জাল টাকা বিস্তার নিয়ে চিন্তা। মূল্যস্ফীতির লাগাম টেনে অর্থনীতিতে গতি আনার চেষ্টাও ব্যর্থ হওয়ার শঙ্কা। নজরদারি বাড়ানোর তাগিদ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। আলিশা ইসলাম, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।